লাস্ট ক্লাসে আমরা ইনকাম ট্যাক্সের কোন টপিকটা করেছি, আমাদের ইনকাম ট্যাক্সের ডিডাকশন চ্যাপ্টারটা চলছিল। সেই চ্যাপ্টারে আমাদের 80C পুরো ভালো মতন কমপ্লিট হয়ে গেছে, 80G ও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 80GG করাবো, আর এই 80GG থিওরিটিক্যাল কনসেপ্টটা বোঝাবো, তারপর 4টে থেকে 5টা অঙ্ক করাবো, এবং নেক্সট ক্লাসে আমরা যেটা করাবো 80D করাবো, অর্থাৎ ডি এর আন্ডারে যেগুলো আছে 80D, 80DD, 80DDP, এটা একটা ভিডিওতে করাবো। আর একটা ভিডিওতে কি করাবো, আর একটা ভিডিওতে 80CCC আর CCD এটা আছে, এটা করাবো। ঠিক আছে, আর মনে হয় বাকি থাকবে তোমার 80E। ব্যাস, এইগুলো যা যা বাকি আছে সেইগুলো একটা ভিডিওতে করে দেবো। মানে নেক্সট ভিডিওতে আমরা করাবো 80D, 80DD, 80DDP, আর বাকি যেগুলো বাকি আছে সব আরেকটা ভিডিওতে করে দেবো, ডিডাকশনটা শেষ হয়ে যাবে। তো এখন কি দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখা আছে, নোটটা পুরো টুকে নিয়েছি। ঠিক আছে, যাতে টাইমটা যাতে নষ্ট না হয়, নোটটা টুকে নিয়েছি। কি দেখতে পাচ্ছ তোমরা সেকশনে, সেকশন কি লেখা আছে 80GG। ঠিক আছে, ইন রেসপেক্ট অফ রেন্ট পে। এই 80GG জিনিসটা কি, ধরো আমি এসএসসি, এসএসসি কাকে বলে নতুন করে বলার কিছু নেই, ট্যাক্স করছি আমরা, এসএসসি জানি কাকে বলে। ঠিক আছে, তো এসএসসি যদি ভাড়া বাড়িতে বসবাস করে, কি বললাম, এসএসসি যদি ভাড়া বাড়িতে বসবাস করে তখন এই ধারায় ছাড় পাওয়া যাবে। কখন এই ধারায় ছাড় পাওয়া যাবে, এসএসসি যদি ভাড়া বাড়িতে বসবাস করে তখন 80GG ধারায় ছাড় পাওয়া যাবে। এই ধারায় ছাড় পেতে গেলে কতগুলি কন্ডিশন আমাকে মানতে হবে। ঠিক আছে, সেই কন্ডিশন গুলো বলবো। তো এটা বোঝার আগে আগে একটা কথা বলে, এখানে কি লেখা দেখতে পাচ্ছ, ইন্ডিভিজুয়াল। এসএসসি কে অবশ্যই ইন্ডিভিজুয়াল হতে হবে। কি বললাম, এসএসসি কে অবশ্যই ইন্ডিভিজুয়াল হতে হবে। আর একটা কথা, এখানে কি লেখা আছে, স্যালারিড এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়েড। স্যালারিড এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়েড। তো দেখো, যে কোনো মানুষই সেটা একটা ইনকাম করবে, ইনকামের তো সোর্স থাকবে। হয় তার সোর্স থাকবে কি, হয় সে চাকরি করবে, চাকরি করলে কি হবে, চাকরি করলে তাহলে লিখেছি স্যালারি এমপ্লয়ি, সেই চাকরি করে তাহলে স্যালারি এমপ্লয়ি হবে। আর যে চাকরি না করে তাহলে তো অন্য কোনো কাজ করবে, সেলফ এমপ্লয়েড হতে পারে। ঠিক আছে, সে বিজনেস করতে পারে, যে কোনো কাজ করতে পারে। দুটো সেকশন করেছি বা দুটো ক্যাটাগরি বলছো, দুটো ক্যাটাগরি করেছি। একটা ক্যাটাগরিতে হচ্ছে সে যদি চাকরি করে সে স্যালারি এমপ্লয়িতে চলে যাবে, আর সেই চাকরি না করে, ঠিক আছে, তাহলে সে বিজনেস করতে পারে, নিজের কাজ করতে পারে, সেলফ এমপ্লয়েড। যেমন আমরা যেমন টিউশন পড়াচ্ছি, এটা সেলফ এমপ্লয়েড এর মধ্যে পড়ে। ঠিক আছে, তো কেউ চাকরিও করতে পারে, কেউ সেলফ এমপ্লয়েডও হতে পারে। ঠিক আছে, কেউ চাকরিও করতে পারে, কেউ সেলফ এমপ্লয়েডও হতে পারে। এইবার দেখো, সাপোজ ধরো আমার বাড়ি কলকাতা শহরে, এবার আমি ধরো চাকরি পেয়েছি দিল্লিতে। ঠিক আছে, তার মানে আমাকে কি করতে হবে, দিল্লিতে যদি চাকরি পাই তাহলে আমাকে দিল্লিতেই থাকতে হবে। তা দিল্লিতে থাকতে গেলে কি করতে হবে, দিল্লিতে তো নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। ঠিক আছে, আমার তো ওখানে কোনো নিজস্ব ঘর বাড়ি নেই। তার মানে কি করতে হবে আমাকে দুটো অপশন খোলা আছে। আমার ওখানে কোনো বাড়ি নেই, তাহলে আমাকে ওখানে ভাড়া বাড়িতে থাকতে হবে। তো দেখো, আমি যখন দিল্লিতে চাকরি করতে গেছি, তখন চাকরি করলে কি হয়, চাকরি করলে দেখবো আমার অফিস থেকে কোনো ফেসিলিটি আছে কিনা। দু রকমের হতে পারে। কেমন হতে পারে, কোম্পানি থেকে বলে দিল তোমাকে প্রতি মাসে একটা হাউস রেন্ট অ্যালাউন্সেস দিয়ে দেবো, যেটা আমরা স্যালারি শিখেছি। বলেছে কোম্পানি থেকে বলে দিয়ে তোমাকে প্রতি মাসে হাউস রেন্ট অ্যালাউন্সের টাকা দিয়ে দেবো, তুমি ঘর ভাড়া করে নাও, ওখানে থেকো। ঠিক আছে, একটা অপশন এটা হতে পারে। আর একটা অপশন কি হতে পারে, কোম্পানি থেকেই বললো তোমাকে একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, যেখানে তোমরা থাকতে পারো। তাহলে কি বললাম, আজকে আমার বাড়ি কলকাতা শহরে, আমি যদি কলকাতার বাইরে কোথাও জব করতে যাই, তাহলে সেখানে মেনে নিলাম আমার কোনো জায়গা নেই। ঠিক আছে, আমার কোনো বাড়ি ঘর নেই, তাহলে তো নিশ্চয়ই আমাকে সেখানে কোনো এক জায়গায় ভাড়া থেকে তো আমাকে বিজনেস করতে হবে। বিজনেস কি, আমাকে চাকরি করতে হবে। তো দেখো, তো আমি যে ওখানে চাকরি করবো, তাহলে কারোর বাড়িতে ভাড়া থাকতে হবে। সেই ভাড়া থাকার জন্য আমি কোম্পানির মালিককে জিজ্ঞাসা করবো, কোম্পানিকে জিজ্ঞাসা করবো আমার কি কোনো ফেসিলিটি আছে। আমার বাড়ি কলকাতা, আমি এখানে চাকরি করবো, কলকাতা থেকে অনেকটা বাইরে এসেছি চাকরি করতে, এখানে তো ঘর বাড়ি নেই, আমি থাকবো কোথায়। তখন কোম্পানি থেকে বললো দেখো তুমি বাড়ি দেখে নাও। ঠিক আছে, বাড়ি দেখে নাও, যা ভাড়া দিতে হবে তুমি দিয়ে দেবে, কিন্তু প্রতি মাসে তোমার বাড়িতে ভাড়া থাকার জন্য যে একটা অ্যালাউন্স আমি তোমাকে প্রোভাইড করবো, এটাকে বলে হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা আমরা স্যালারিতে শিখেছি। আচ্ছা, এর একটা অপশন হতে পারে। আর একটা অল্টারনেটিভ বা আর একটা অপশন কি হতে পারে, কোম্পানি থেকে বলে দিল যে তোমাকে একটা অ্যাকোমোডেশন মানে থাকার একটা জায়গা প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তোমাকে একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই অ্যাকোমোডেশনটাকে কি বলে, তো আমরা শিখেছি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এবার দেখতে হবে কোম্পানি থেকে কোন অপশন পেয়েছে। এবার দেখো, এবার লেখাটা পড়ছি, কি লেখা আছে, হি ইজ গিভেন অ্যাকোমোডেশন এট আ কনসেশনাল রেট। স্যার কনসেশনাল রেট মানে, কনসেশনাল রেট মানে ধরো
কোম্পানি থেকে আমাকে একটা অ্যাকোমোডেশন দিয়ে দিল, বললো তুমি এখানে থাকো। আরে স্টাফ কোয়ার্টার, কোম্পানি স্টাফ কোয়ার্টার হয় না, সেরকম স্টাফ কোয়ার্টার দিয়ে দিল, বললো তুমি এখানে থাকো, এখান থেকে তুমি অফিসে যাতায়াত করবে। ঠিক আছে, এবার কনসেশনাল রেট মানে কি, আমি যদি ওখানে যদি ভাড়া থাকতাম, আমাকে তো বাড়ির মালিককে তো ভাড়াই দিতে হতো। তো সেখানে কি হবে, কোম্পানি যদি কোনো স্টাফ কোয়ার্টারে থাকি, তাহলে আমাকে মার্কেটে যেই রেটে ভাড়া দিতে হবে তার থেকে অনেক কম রেট। কনসেশনাল রেট মানে মার্কেটে ধরো যদি ভাড়া হয় 5,000 টাকা, আমার থেকে হয়তো 1,000 টাকা নিল, এটাকে বলে কনসেশনাল রেট, মানে অনেক কম দিতে হবে। তো বুঝতে পারলে, হি ইজ গিভেন মানে এমপ্লয়িকে যদি কোনো এরকম কোনো অ্যাকোমোডেশন দেয় এটা কনসেশনাল রেটে যদি অ্যাকোমোডেশন দেয়, তাহলে কিন্তু এই ধারায় তুমি ছাড় পাবে। আর কি আছে, হি ডিড নট রিসিভ এইচআরএ, ঠিক আছে, সে কোম্পানি থেকে এইচআরএ টাকা পায়নি। ঠিক আছে, ফ্রম হিজ এমপ্লয়ার বলেছে মানে কোম্পানি থেকে কোনো এইচআরএ টাকা পায়নি। at any time during the year, মানে এই বছরে এইচআরএ বাবদ কোম্পানি থেকে কোনো টাকা পায়নি। তাহলে কি বুঝতে পারলে, স্যালারিড এমপ্লয়িদের ক্ষেত্রে স্যার যদি কোম্পানি থেকে যদি অ্যাকোমোডেশন পায়, কিন্তু সেই অ্যাকোমোডেশনটা কনসেশনাল রেট হতে হবে, তাহলে এই ধারায় ছাড় পাবে। আর কোম্পানি থেকে যেন এই বছরের জন্য কোনো রকম এইচআর টাকা না পায়, ঠিক আছে, সেটা দেখতে হবে। তার মানে 80 ডবল ডিতে ছাড় পেতে গেলে, কাদের ছাড় পেতে গেলে, স্যালারিড এমপ্লয়িদের ক্ষেত্রে দেখতে হবে কোম্পানি থেকে এইচআর টাকা পেয়েছে কিনা। কোম্পানি থেকে যদি এইচআর টাকা পায়, তাহলে কিন্তু 80 ডবল ডিতে ছাড় পাওয়া যাবে না। ঠিক আছে, আর কি হতে হবে, কোম্পানি থেকে অ্যাকোমোডেশন প্রোভাইড করতে হবে, কিন্তু সেটা দেখতে হবে সেটা যেন কনসেশনাল রেট হয়। ঠিক আছে, তাহলে কিন্তু 80 ডবল দিয়ে ছাড় পাওয়া যাবে। আচ্ছা, এটা তো বললাম স্যালারিড এমপ্লয়। এবার সেলফ এমপ্লয়েড এর জন্য কি হবে, সেলফ এমপ্লয়েড, ধরো মনে করার চেষ্টা করো, আমি কলকাতা শহরে থাকি, কিন্তু বিজনেস পারপাসে বা আমার এমন একটা বিজনেস আছে, সেই বিজনেসটা ধরো বোম্বেতে আছে। ঠিক আছে, তাহলে আমাকে নিশ্চয়ই বোম্বেতে বিজনেস মানে আমাকে ওখানে নিশ্চয়ই থাকতে হবে। তো কলকাতায় থেকে তো বিজনেস করা সম্ভব নয়, ওখানে বিজনেস দেখাশোনা করতে হলে থাকতে হবে। তো বোম্বে শহরে ধরো আমার কোনো বাড়িই নেই, কি বললাম, বোম্বে শহরে আমার কোনো বাড়ি নেই, তাহলে আমাকে কি করতে হবে, ওখানে ভাড়া বাড়িতে বসবাস করতে হবে। ভাড়া বাড়িতে বসবাস করে আমাকে ওখানে বিজনেস দেখাশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে ভাড়া বাড়িতে বসবাস করে বাড়ির মালিককে ভাড়া দিতে হবে। তাই কি লিখেছে, সেলফ এমপ্লয়মেন্টে হি ইজ পেইং রেন্ট। ঠিক আছে, আমি বাইরে ব্যবসা করতে গেছি, কলকাতায় থাকি, কলকাতার বাইরে ব্যবসা করতে গেছি, কোথায়, বোম্বেতে ব্যবসা করতে গেছি। তাহলে ব্যবসা করতে গেলে আমাকে তো ব্যবসা দেখাশোনা করার জন্য আমাকে একটা জায়গায় থাকতে হবে, অর্থাৎ একটা বাড়ি ভাড়া করে থাকতে হবে। সেই বাড়ি ভাড়া করে থাকলে বাড়ির মালিককে প্রতি মাসে ভাড়া দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা 80 ডবল দিয়ে ছাড় পাবো। তো এটা বুঝতে পারলে এই লেখা। এবার দেখি এই যে কথাটা বললাম, এটাই 1 নম্বর পয়েন্টে লিখেছি। কি লিখেছি, assessee must be a self-employed person or salaried employee who is provided with accommodation at concessional rate and is not in receipt of household allowances, ব্র্যাকেটে লিখেছি HR, from his employer at any time previous। এটা বুঝতে পারলে কি লেখা আছে, তো বুঝতে পারলে প্রথম পয়েন্টটা কি লেখা আছে। মোট কথা তোমাকে মাথায় রাখতে হবে, কোম্পানি থেকে যদি তুমি HR টাকা পাও, তাহলে 80 ডবল দিয়ে ছাড় পাবে না। আচ্ছা, কোম্পানি থেকে তোমরা অ্যাকোমোডেশন পেতে পারো, কিন্তু সেটা কনসিডার রেট, তাহলে 80 ডবল দিয়ে ছাড় পাবে। এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্টে কি বলেছে, 2 নম্বর পয়েন্টটা পড়ছি। ধরো এরকম যদি হয়, আমি চাকরি করতে গেছি, কোথায়, চাকরি করতে, সাপোজ আমি গেছি চণ্ডীগড়ে। কোথায় চাকরি করতে গেছি, চণ্ডীগড়ে চাকরি করতে গেছি। আমার বাড়ি কলকাতায় আমার নিজস্ব বাড়ি আছে, কিন্তু চণ্ডীগড়ে চাকরি করতে গেছি। তো চণ্ডীগড়ে তো আমার কোনো বাড়ি নেই, তাহলে আমাকে ভাড়া বাড়িতে বসবাস করতে হবে, মেনে নিলাম ভাড়া বাড়িতে বসবাস করতে হবে, এবং এইচআর এর কনসেপ্ট আগে বলেছি। আচ্ছা, এরকম যদি হয়, সাপোজ আমি চাকরি করতে গেছি, আমার স্পাউস মানে বুঝতে পেরেছো। ঠিক আছে, স্পাউস কি হয়, হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফ হয়, ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ড হয়। ঠিক আছে, আমি চাকরি করতে গেছি, আমার স্পাউসের সাপোজ চণ্ডীগড়ে বাড়ি আছে, তাহলে আমি নিশ্চয়ই ওই বাড়িতে থেকে বসবাস করতে পারি, ওই বাড়ি থেকে বসবাস করে চাকরি করতে পারি, এটা হতে পারে। বা এমনও তো হতে পারে, আমি কলকাতা শহরে থাকি, কিন্তু চাকরি পেয়ে চণ্ডীগড়ে, এরকম হতে পারে চণ্ডীগড়ে আমার বাড়ি কেনা আছে, সেটাও তো হতে পারে। তাহলে সেখান থেকে যদি আমি চাকরি করি বা ব্যবসা করি, যাই হোক, সেখান থেকে ব্যবসা করি। আচ্ছা, এরকম হতে পারে আমার কোনো মাইনর চাইল্ড আছে, মাইনর চাইল্ডের নামে চণ্ডীগড়ে কোনো একটা বাড়ি আছে, তাহলে সেখান থেকেও যদি আমি বিজনেস করি বা আমি চাকরি করি, সেক্ষেত্রে কিন্তু কোনো ডিডাকশন পাবে না। এখানে দেখো একটা পরিষ্কার পয়েন্ট বলেছে, হি মানে আমার কথা, অ্যাসেসি, স্পাউস আর মাইনর চাইল্ড must not own any residential house property at the place where he works। মানে আমি যেখানে কাজ করতে গেছি, মানে চণ্ডীগড়ে কাজ করতে গেছি, তো সেখানে আমার নিজস্ব কোনো বাড়ি থাকলে হবে না, রেসিডেন্সিয়াল হাউস থাকলে হবে না। বাড়ি মানে রেসিডেন্সিয়াল হাউসের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমার স্পাউসের কোনো রেসিডেন্সিয়াল হাউস থাকলে হবে না। আর কি, আর আমার মাইনর চাইল্ডের যদি কোনো রেসিডেন্সিয়াল হাউস থাকে তাহলে হবে না। তাহলে থাকলে, এদের যদি থাকে, আমার যদি নিজস্ব বাড়ি থাকে চণ্ডীগড়ে, আমার স্পাউসের যদি নিজস্ব বাড়ি থাকে, বা আমার মাইনর চাইল্ডের যদি রেসিডেন্সিয়াল হাউস থাকে চণ্ডীগড়ে, তাহলে আমি সেখান থেকে ব্যবসা করতে, মানে ব্যবসা বা
চাকরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু 80 দিয়ে ছাড় পাবো না। এবার দেখো, এবার তোমাদের প্রশ্ন, আচ্ছা স্যার এদের কথা তো বললে, যদি ধরুন মানে আপনার প্যারেন্টস এর থাকে চণ্ডীগড়ে, যদি আপনার প্যারেন্টস এর কোনো বাড়ি থাকে বা আঙ্কেলের যদি কোনো বাড়ি থাকে বা কোনো ফ্রেন্ডস এর বাড়ি থাকে বা যদি এরকম হতে পারে, কি হতে পারে, ব্রাদার সিস্টার এদের বাড়ি থাকে, দেখো কি বলছে আমাদের ইনকাম ট্যাক্সে পরিষ্কার ভাবে বলে দিয়েছে, আমরা ভাইয়ের বাড়িতে যদি বসবাস করি ভাইকে ভাড়া দিতে হতে পারে, ভাইকে ভাড়া দিতে হতে পারে, ঠিক আছে। এটা তারপরে হচ্ছে ধরো আমি যদি প্যারেন্টস এর বাড়িতে থাকি, প্যারেন্টস বলতেই পারে যে তুমি তো এখন তুমি তো এখন মাইনর নও, তুমি তো এখন অ্যাডাল্ট হয়ে গেছো, তোমাকে বাড়ি ভাড়া দিতে হবে, ঠিক আছে। ব্রাদার সিস্টার ফ্রেন্ডের বাড়িতে ফ্রেন্ড তো ভাড়া নেবেই। আচ্ছা আর কি হতে পারে, আর আঙ্কেল আন্টি এদের বাড়িতে যদি আমরা যদি থাকি তাহলে বলবে তো ভাড়া দাও, হতে পারে। কিন্তু লিগালি কি বলছে, লিগালি বলছে স্পাউস কখনো ভাড়া যেতে পারে না, লিগালি বলছে স্পাউস ভাড়া যেতে পারে না, মাইনর চাইল্ড কখনো ভাড়া যেতে পারে না। তাহলে বুঝতে পারলে কেন, কেন এদের যদি নিজস্ব বাড়ি থাকে, ঠিক আছে, আমি যেখানে চাকরি করতে যাবো, আমি যেখানে ব্যবসা করবো, সেখানে যদি এই যে হি মানে আমার কথা বলছে স্পাউস মাইনর চাইল্ড এদের যদি বাড়ি থাকে, ঠিক আছে, সেই বাড়িতে বসবাস করে যদি, সেই বাড়িতে বসবাস করে যদি আমি বিজনেস করি বা সার্ভিস করি, তাহলে কিন্তু 80 দিয়ে ছাড় পাবো না। এবার তোমরা বলতে পারো স্যার যদি এই যে ধরো স্পাউসের বাড়িতে বা মাইনর চাইল্ডের বাড়িতে ভাড়া থাকে, হবেই না, লিগালি ভাড়া থাকতে পারবে না, লিগালি ভাড়া থাকতে পারি না। তবে কাদের বাড়িতে ভাড়া থাকতে পারি, প্যারেন্টস এর বাড়িতে ভাড়া থাকতে পারি, এটা লিগালি মানবে, ইনকাম ট্যাক্সে বলেছে লিগালি মানবে। প্যারেন্টস এর বাড়িতে ভাড়া থাকতে পারি, ফ্রেন্ডস এর বাড়িতে ভাড়া থাকতে পারি, তারপর হচ্ছে ব্রাদার সিস্টার আঙ্কেল আন্টি এদের বাড়িতে ভাড়া থাকতে পারি, লিগালি মানবে, ঠিক আছে। তার মানে কি বললাম, আমরা যদি প্যারেন্টস এর বাড়িতে ভাড়া থাকি, আমরা যদি ব্রাদার সিস্টারের বাড়িতে ভাড়া থাকি, আঙ্কেল আন্টি এদের বাড়িতে যদি ভাড়া থাকি, তাহলে কিন্তু আমি 80 দিয়ে ছাড় পাবো। কিন্তু এদের বাড়িতে ভাড়া থাকলে 80 দিয়ে ছাড় পাবো। তো আশা করি ব্যাপারটা বলতে পারলে। তো এখানে এটাই লিখে দিয়েছে কি বলে, হি স্পাউস মাইনর চাইল্ড মাস্ট নট own any residential house property at the place where he works। আশা করি বুঝতে পারলে। তার মানে বুঝতে পারলে আমাকে কন্ডিশন গুলো পড়ে রাখতে হবে, তাহলে বুঝতে পারবো 80 দিতে ছাড় পাবো কি পাবো না। তাহলে বুঝে গেলাম, কোশ্চেনে আমাদের ডিটেইলস জিনিসটা বুঝে গেলাম। এবার প্রশ্ন হলো 80 দিতে কত টাকা ছাড় পাবো। এখানে দেখো লেখা আছে, কি লেখা আছে, ডিডাকশন উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। এই লিস্ট মানে ছোট, লোয়ার, এই লিস্ট মানে কি বললাম, লোয়ার ছোট, ঠিক আছে। লিস্ট অফ দ্য ফলোইং কি কি, তিনটে পয়েন্ট লেখা আছে, লেখা আছে 25% অন অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। স্যার অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কি, আগের ক্লাসে আমরা পড়েছিলাম অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে। এটা পুরোটা বুঝিনি, তারপর লিখেছি অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কি করে বের করতে হয়। যত টাকা অ্যাডজাস্টেড টোটাল ইনকাম থাকবে তার 25%, 5000 টাকা প্রতি মাসে, এটা কি ম্যাক্সিমাম লিমিট। এটা কোনোদিন অঙ্কে বলে দেবে, তোমাকে মাথায় রাখতে মনে রাখতে হবে 5000 টাকা প্রতি মাসে। তো প্রতি মাসে 5000 টাকা করে হলে 12 মাসে কত হয় স্যার, 60000 টাকা, 60000। আর কি বলেছে, রেন্ট পে। আচ্ছা তুমি যেই বাড়িতে ভাড়া থাকবে, ঠিক আছে, যেই বাড়িতে ভাড়া থাকবে তোমার সেই বাড়ির মালিককে ভাড়া দিতে হবে। তো এই রেন্ট পে মাইনাস কি লেখা আছে, 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, ঠিক আছে। ব্যালেন্স করে যেটা বের হবে সেটা এখানে আসবে। এবার এই তিনটের মধ্যে যেটা ছোট সেটাই হবে 80 দিয়ে ছাড়। তার মানে একটা জিনিস তোমরা মাথায় রেখেছো, 80 কি বোঝায়, ইন রেসপেক্ট অফ রেন্ট পে। আমরা যদি কারোর বাড়িতে বসবাস করি তাকে তো প্রতি মাসে ভাড়া দিতে হবে, অর্থাৎ ভাড়া দিলে এই ধারে ছাড় পাওয়া যাবে। তবে মাথায় রাখতে হবে আমি যেন কোম্পানি থেকে এই হাজার টাকা না পাই, বা এমন যেন না হয় আমি যেই বাড়িতে ভাড়া আছি সেই বাড়িতে যেন আমার না হয়, বা এরকমও হতে পারে যে আমার স্পাউসের বাড়ির জন্য না হয়, আমার মাইনর চাইল্ডের বাড়ির জন্য না হয়। তো আমরা চারটে অঙ্ক করব, অঙ্ক করলে লাইনগুলো পড়বো, ডিটেইলসে বুঝতে পারবে। তো তোমাদের মাথায় রাখতে হবে এই তিনটে পয়েন্ট, মেইনলি এই তিনটে পয়েন্ট মাথায় রাখতে হবে। এটা তো রুল, এই রুলটা মাথায় রাখতে হবে। আর কি মাথায় রাখতে হবে, তোমরা অঙ্ক করলে পড়াতে পড়াতে বুঝিয়ে দেবো, তো তুমি বুঝিয়ে যাবে ব্যাপারটা। আপনাদের কাছে মুছে দিচ্ছি। এবার করব অ্যাডজাস্টেড টোটাল ইনকামটা লিখে দিই, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, ঠিক আছে, অ্যাডজাস্টেড টোটাল ইনকামটা লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে লিখছি দেখো অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, কি লিখছি, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কি করে বের করতে হয়, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, ঠিক আছে। তো অ্যাডজাস্ট টোটাল ইনকাম কি করে বের করব, দেখো গ্রস টোটাল ইনকাম আশা করি শেখাতে হবে না। গ্রস টোটাল কি বলেছিলাম, আমাদের যে হেডস অফ ইনকাম আছে, আমাদের 5টা হেড আছে, আমাদের ইনকামের 5টা হেড কি কি, স্যালারি, হাউস প্রপার্টি, বিজনেস প্রফেশন, ক্যাপিটাল গেইন, আদার সোর্স। এই 5টা হেড যোগ করলে হয় কি, গ্রস টোটাল ইনকাম। কি লিখলাম, গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম। আমাদের 5টা হেড যোগ করলে হয় গ্রস টোটাল ইনকাম। যত টাকা বের হবে তার থেকে কি মাইনাস করব, প্রথমেই মাইনাস করব, দেখব এই গ্রস টোটাল ইনকামের মধ্যে যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থাকে, যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থাকে তাহলে সবার প্রথম এটা মাইনাস করব, ঠিক আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মাইনাস করব, ঠিক আছে।
তারপর কি মাইনাস করব, লং টার্ম ক্যাপিটাল গেইন, এটা মাইনাস করব, ঠিক আছে। মাইনাস করলে ভ্যালুটা বেরোবে তো, কিছু তো ভ্যালু বেরোলো। তার থেকে মাইনাস করব কি ডিডাকশন, কি লিখবো ডিডাকশন, আন্ডার সেকশন 80C টু 80U, ঠিক আছে। আন্ডার সেকশন 80C টু 80U, 80C থেকে শুরু করে 80U যতগুলো ডিডাকশন সব ডিডাকশন বাদ দেব, এক্সেপ্ট কোন ডিডাকশন বাদ দেব না, কোন ডিডাকশন বাদ দেব না, এক্সেপ্ট 80GG। কেন 80GG জানিই না, 80GG তে পড়ছি, তুই কি করে বাদ দেব, ঠিক আছে। বাদ দিয়ে যেটা হয় তাকেই বলে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, এটাকেই বলে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। বুঝতে পারলে, গ্রস টোটাল ইনকাম থেকে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন বাদ দেব। আমরা যদি দেখে নিই গ্রস টোটাল ইনকাম এর শর্ট টার্ম আছে, লং টার্ম আছে, জেনারেলি থাকবে না, তবু বলে দিলাম, যদি থাকে সেগুলোকে বাদ দেব, বাদ দিয়ে যেটা হবে সেটা লিখবো, তার থেকে মাইনাস করব ডিডাকশন, সব ডিডাকশন নেব, 80C থেকে শুরু করে যতগুলো ডিডাকশন সব ডিডাকশন নেব, শুধুমাত্র 80GG নেব না। কেন 80GG তো বের করব, ঠিক আছে, 80GG তো বের করব, তো 80GG কি করে নেব, তো হয়ে গেল। আচ্ছা এবার সব হয়ে গেল, মুছে দিচ্ছি। এবার আমরা একটা অঙ্ক করাবো, ঠিক আছে, একটা অঙ্ক করাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে। এটা সিইউ বিকম অনার্স 1998 এ এসেছিল। কি বললাম, সিইউ বিকম অনার্স 1998 এ এসেছিল। তো তোমরা কোশ্চেনটা আশা করি স্ক্রিনে দেখে নিয়েছো। এবার দেখো আমি অঙ্কটা বলছি, কি বলছে, মিসেস কুমকুম গুহ, কি বলেছে, মিসেস কুমকুম গুহ furnishes the following information for the previous year 2019-20। তো বলে দিয়েছে কুমকুম গুহর কাজটা করতে বলেছে, মানে কুমকুম গুহর ডিটেইলস গুলো দিয়ে দিয়েছে। বলছে ইনকাম ফ্রম স্যালারি, কুমকুম গুহ স্যালারি থেকে ইনকাম করে 60,000। কুমকুম গুহ লস ফ্রম হাউস প্রপার্টি, কুমকুম গুহ হাউস প্রপার্টি থেকে লস খেয়েছে কত, ওর বাড়ি ছিল, বাড়ি থেকে লস হয়েছে 5,800 টাকা, ঠিক আছে। সি হ্যাজ বিন লিভিং ইন আ রেন্টেড হাউস ইন দিল্লি পেইং রেন্ট 1000 পার মান্থ। তার মানে এই মিসেস কুমকুম গুহ দিল্লিতে একটা বাড়িতে ভাড়া থাকে, ঠিক আছে, প্রতি মাসে 1000 টাকা করে ভাড়া দেয়। সি ইজ নট গেটিং এনি এইচআর, অর্থাৎ সে কোম্পানি থেকে কোনো রকমের এইচআর টাকা পায় না। আমরা বলেছি 80GG ছাড় পেতে গেলে এইচআর থেকে, কোম্পানি থেকে কোনো রকমের এইচআর টাকা পেলে হবে না, বলেছে কোনো এইচআর টাকা পায় না, বলে দিয়েছে। neither she nor her spouse nor any of her children own any house property in India। বলছে কি, ভালো একটা কথা বলে দিয়েছে, তার নিজে বা তার স্পাউস বা তার চিলড্রেনের কোনো বাড়ি নেই, কোনো বাড়ি নেই, ঠিক আছে, ইন্ডিয়াতে আর কোনো বাড়ি নেই। তো বলে দিয়েছে তোমাকে 80GG তে ডিডাকশনটা বের করতে বলেছে, ঠিক আছে। তো জিনিসটা বোঝা গেল, এটা 1998 এ এসেছিল। তো দেখো প্রথমে কি করতে হয়, প্রথমে যে অঙ্কটা করতে হয়, এখানে একটা ডিডাকশন, ঠিক আছে, কি লিখবো ডিডাকশন, আমাকে 80GG ডিডাকশন বের করতে হবে, লিখবো ডিডাকশন, ঠিক আছে, আন্ডার সেকশন 80GG will be list of the following, will be list of the following, will be list of the following। এবার তোমরা বললে স্যার এই অঙ্কটা কি আমি করে দেবো, ডাইরেক্ট দাগ কাটতে হবে? হ্যাঁ অবশ্যই, দাগ তো অবশ্যই কাটতে হবে, দাগ তো অবশ্যই কাটতে হবে। কি লিখবে, দাগটা অবশ্যই কাটতে হবে। দাগটা ধরো এই উপর দিকে কেটে দিচ্ছি, উপর দিকে দাগটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এরকম দাগ হয়ে যাবে। এখানে লিখবো পার্টিকুলারস, এখানে লিখবো পার্টিকুলারস, ঠিক আছে, আর এখানে লিখবো অ্যামাউন্টের রুপিস, ঠিক আছে। তো এখানে লিখে নিলাম ডিডাকশন আন্ডার সেকশন 80GG উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। আন্ডারলাইন করে দাও, আন্ডারলাইন করে দিয়ে অঙ্কটা এবার আরম্ভ করো। তাহলে কি বললাম, যেমন নরমাল দাগ হয়, যেমন নতুন করে বলার কিছু নেই, যেমন নরমাল দাগ হয় ঠিক সেরকমই নরমাল দাগ কাটবে, নরমাল দাগ কাটবে, দাগ কেটে নিয়ে পার্টিকুলার রুপিস, ঠিক আছে, এক রুপিসের একটা ঘর কাটবে, ঠিক আছে। এবার এই পার্টিকুলারস এর মধ্যে লিখবে ডিডাকশন আন্ডার সেকশন 80GG উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। আচ্ছা স্যার উপরে কিছু লিখতে হবে? অবশ্যই লিখতে হবে, আমাদের জায়গা নেই লিখিনি, তোমরা লিখে নাও। যেমন প্রতিটা অঙ্কে লিখতে হয়, কি লিখতে হয়, লিখবে কম্পিউটেশন অফ, কি লিখবে কম্পিউটেশন অফ আন্ডার সেকশন 80GG, কি লিখবে কম্পিউটেশন অফ, বা এরকম লিখতে পারো কম্পিউটেশন অফ ডিডাকশন, এরকম লিখো কম্পিউটেশন অফ ডিডাকশন আন্ডার সেকশন 80GG অফ মিসেস কুমকুম সাহা, তাই তো, কুমকুম সাহা ছিল তো,
সরি কুমকুম গুহ ছিল, মিসেস কুমকুম গুহ, ঠিক আছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। তাহলে কি বললাম আবার বলছি লিখে নাও, কম্পিউটেশন অফ ডিডাকশন আন্ডার সেকশন 80 ঠিক আছে, অফ মিসেস কুমকুম গুহ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। আমরা পরের অঙ্ক উপরে লিখে দেবো, এই অঙ্কে লেখার জায়গা ছিল না তাই লিখতে পারলাম। ঠিক আছে, প্রথমে কি আমাদের ফরম্যাট কি ছিল, ফরম্যাট কি বলছে স্যার, ফরম্যাট বলছে প্রথমে লিখতে হবে 25% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, প্রথমে এই কথাটা লিখতে হবে। তো দেখো অ্যাডজাস্টেড টোটাল ইনকাম যদি না বের করি কি করে করব এটা, তা আমি এখানে রাফ ওয়ার্কিংস করে দিচ্ছি অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। কি করছি, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, ঠিক আছে। তো অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কি করে বের করতে হয়, স্যার কিছুক্ষণ আগে বললেন আপনি গ্রস টোটাল ইনকাম নিতে হবে, তাহলে প্রথমে আমাকে জানতে হবে গ্রস টোটাল ইনকাম। দেখো কোশ্চেনে গ্রস টোটাল ইনকাম বলে দিয়েছে, কোশ্চেনে গ্রস টোটাল ইনকাম ডাইরেক্টলি বলে দেয়নি, তার মানে আমাকে নিশ্চয়ই ডিভিশন গুলো বলে দিয়েছে, বলেছে স্যালারি, প্রথমে বলেছে ইনকাম ফ্রম স্যালারি, কি বলেছে, ইনকাম ফ্রম স্যালারি, স্যালারি থেকে কত টাকা ইনকাম হয়েছে বলে দিয়েছি সেটা, স্যালারি থেকে কত টাকা ইনকাম হয়েছে এটা বলে দিই, বলছে স্যালারি থেকে ইনকাম হয়েছে 60,000, কত ইনকাম হয়েছে স্যালারি থেকে 60,000, এটা রুপিস, স্যালারি থেকে ইনকাম হয়েছে 60,000। তারপর হাউস প্রপার্টি থেকে লস হয়েছে, তাহলে কি লিখলাম, লস ফ্রম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি থেকে লস হয়েছে, কত টাকা লস হয়েছে হাউস প্রপার্টি থেকে, হাউস প্রপার্টি থেকে কত টাকা লস হয়েছে, দেখা যায় হাউস প্রপার্টি থেকে আমাদের 5,800 টাকা লস হয়েছে, 5,800 টাকা লস হয়েছে। তাহলে কি হবে, এর থেকে না মাইনাস করে দাও, এর থেকে না মাইনাস করে দাও, 60,000 থেকে 5,800 টাকা মাইনাস করলে 54,200 টাকা, কি বললাম 54,200 টাকা। আবার বললাম এই মিসেস কুমকুম গুহ স্যালারি থেকে ইনকাম করেছে 60,000 টাকা, আর বাড়ি থেকে হাউস প্রপার্টি থেকে লস হয়েছে 5,800 টাকা, তাহলে কত হলো 54,200 টাকা। এটা হচ্ছে তোমার জিটিআই, এটাকে বলে গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে, এটাকে বলে গ্রস টোটাল ইনকাম। তার থেকে কি মাইনাস করতে হয়, কারণ এর মধ্যে দেখো ওর তো কোনো রকমের শর্ট টার্ম ছিল না লং টার্ম ছিল না, মাইনাস করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এরপর মাইনাস করব ডিডাকশন, দেখো কি কি ডিডাকশন আছে এখানে, কোন ডিডাকশন গুলো আছে, আন্ডার সেকশন 80 এর আন্ডারে যে ডিডাকশন গুলো আছে, আন্ডার সেকশন 80 এর আন্ডারে যে ডিডাকশন গুলো আছে, দেখো কোন ডিডাকশন বলেছে কিনা, কোন ডিডাকশন বলেছে কিনা, এই অঙ্কে কোনো ডিডাকশন বলেনি, এই অঙ্কে এখানে কি লিখেছি কি কি ডিডাকশন আছে, ডিডাকশন আন্ডার সেকশন 80 সি টু 80 ইউ, ঠিক আছে, আন্ডার সেকশন 80 সি টু আন্ডার সেকশন 80 ইউ, 80 সি থেকে 80 ইউ এর মধ্যে যত ডিডাকশন আছে সব ডিডাকশন আসে। তো এখানে তো নেই, এখানে কোনো ডিডাকশনই নেই, তাহলে এখানে কিছু লিখলাম না, তাহলে এই 54,200 টাকায় হয়ে গেল তোমার কি অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, কি হয়ে গেল এটা, এটাকে বলছি আমরা অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। তো অ্যাডজাস্টেড টোটাল ইনকাম করতে গেলে ঠিক আছে তোমাকে দু রকম, হয় তোমাকে গ্রস টোটাল ইনকাম বলে দেবে, হয় তোমাকে বলে দেবে গ্রস টোটাল ইনকাম, আর না হলে গ্রস টোটাল ইনকাম করতে গেলে কি করতে, পাঁচটা হেড যোগ করে গ্রস টোটাল ইনকাম বের করতে হয়, সেই পাঁচটা হেডের নাম বলে দেবে। এই অঙ্কে যেমন ডাইরেক্টলি বলে দেয়নি গ্রস টোটাল ইনকাম কত টাকা, এখানে হেড গুলো বলেছে, এই হেডে এত টাকা, এই হেডে এত টাকা, তো আমরা করে নিলাম, নতুন কিছুই না, একদমই ইজি জিনিস। তো অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কত দিতে হয়, 54,200, তাহলে এই 54,200 এর উপর 25% করব, তাহলে এখানে লিখে দাও 54,200 এর উপর কত পার্সেন্ট, 25%, 54,200 এর উপর 25% করলে কত হয়, 54,200 এর উপর 25% করলে হচ্ছে তোমার 13,550, এটা হচ্ছে কত 13,550। আচ্ছা এরপরে লিখবো ₹5,000 পার মান্থ, ঠিক আছে, ₹5,000 পার মান্থ। তো প্রতি মাসে 5,000 টাকা হলে তাহলে এক বছরে কত, যদি এক বছরে 12 মাস হয়, এক বছরে 60,000 টাকা হয়ে গেল। লাস্ট হচ্ছে রেন্ট পেড, কি লিখলাম, রেন্ট পেড মাইনাস 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। তার মানে রেন্ট পেড কত টাকা, দেখো এই অঙ্কটাই রেন্ট পেড কত করে বলেছিল স্যার, এই অঙ্কটাই বলেছি, মিসেস কুমকুম গুহ প্রতি মাসে বাড়ি ভাড়া দেয় 1,000 টাকা, তাহলে 1,000 টাকা করে প্রতি মাসে বাড়ি ভাড়া দেয়, তাহলে 12 মাসে তো 12,000 টাকাই হচ্ছে, তাই না, 12 মাসে তো 12,000 টাকা হচ্ছে, প্রতি মাসে 1,000 টাকা ভাড়া দিলে 12 মাসে 12,000 টাকা, তাই 1,000 ইনটু 12 মাইনাস 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কত ছিল 54,200, 54,200 এর উপর 10%, তার মানে কি হচ্ছে 1,000 ইনটু 12 করলে হয় 12,000, আর 54,200 10% করলে হয় 5,420, তার মানে 12,000 থেকে 5,420 বাদ দিই তাহলে কত হচ্ছে, 12,000 থেকে যদি আমরা 5,420 বাদ দিই
হচ্ছে 6580। ঠিক আছে, কি বলেছিলাম আমরা? আমরা বলেছিলাম এই তিনটের মধ্যে যেটা ছোট সেটাই হবে ডিডাকশন। তিনটের মধ্যে ছোট কোনটা? 6580, এটা হবে ডিডাকশন। ঠিক আছে, এটা হবে ডিডাকশন। তাহলে কত টাকা ডিডাকশন পেলাম? আন্ডার সেকশন 80 ডবল জিতে 6580 টাকা ডিডাকশন পেলাম। ঠিক আছে, তাহলে এখানে লিখে দাও ডিডাকশন আন্ডার সেকশন 80 ডবল জি। ডিডাকশন আন্ডার সেকশন 80 ডবল জি। তাহলে বুঝতে পারলে একদম ইজি জিনিস। 80 ডবল জি করতে গেলে তোমাকে এই তিনটে পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্টটা কি? 25% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। তো অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কি করে বের করতে হয়? একদম ইজি। তোমাকে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বের করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে গ্রস টোটাল ইনকাম। কোন অঙ্কে গ্রস টোটাল ইনকাম বলে দেবে, কোন অঙ্কে গ্রস টোটাল ইনকাম বলবে না। যেই অঙ্কে গ্রস টোটাল ইনকাম বলবে না তার মানে তোমাকে গ্রস টোটাল ইনকাম যেভাবে বের করতে, যে পাঁচটা হেডের কয়েকটা হেড বলে দেবে। পাঁচটা হেড তো সবসময় থাকবে না, একটা হেড বা দুটো হেডের নাম বলে দেবে, ওগুলো যোগ করে হবে গ্রস টোটাল ইনকাম। তার থেকে লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থাকলে বাদ দেবে, না থাকলে বাদ দেওয়ার প্রশ্ন নেই। তারপর ডিডাকশন বাদ দেবে। আন্ডার সেকশন 80 সি থেকে 80 ইউ অবধি যতগুলো ডিডাকশন সব ডিডাকশন বাদ দেবে। শুধুমাত্র তুমি 80 ডবল জি বাদ দেবে। কি করে? তুমি জানোই না, এটাই তো বের করছো। তো করে হয়ে গেল অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, তার 25% হয়ে গেল। আর 5000 টাকা কোথা পেলাম? এটা আমাদের রুল, ম্যাক্সিমাম লিমিট 5000 টাকা করে পাওয়া যায় ছাড়। তাই 5000 ইনটু 12 60,000। আর হচ্ছে তুমি যত টাকা করে বাড়ি ভাড়া দিবা, 1000 টাকা করে বাড়ি ভাড়া দিলে 1000 ইনটু 12 12000 টাকা বাড়ি ভাড়া মাইনাস 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। এই অ্যাডজাস্টেড কত ছিল? 54200, তার 10% 5420। এটা থেকে এটা বাদ দিয়ে হলো 6580। তো দেখে বুঝতেই পারছো এইটা তিনটে ছোট কোনটা? স্যার 6580। আমরা ডিডাকশন পেলাম কত? 6580। আমরা টুকে নাও ভালো করে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2019 এ এসেছিল। সরি 2009 এ এসেছিল। সিইউ বিকম অনার্স 2009 এ এসেছিল। তো ঠিক আছে, কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো। কোশ্চেনটা আশা করি তোমরা দেখে নিয়েছো। কোশ্চেনটা তোমাদের দেখা হয়ে গেছে। এবার অঙ্কটা আরম্ভ করব। ঠিক আছে, অঙ্কটা আরম্ভ করব। দেখো আমি কি কি মুছবো, কারণ এই তো অঙ্ক হবে, আমি আর আলাদা করে লিখবো না। আমি আর আলাদা করে কিছু লিখবো না, শুধু ভ্যালুগুলো মুছে দেবো। শুধু ভ্যালুগুলো মুছে দেবো, লেখাটা তো একই হবে। লেখাটা তো একই হবে। ঠিক আছে, আমি শুধু ভ্যালুগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, ভ্যালুগুলো মুছে দিচ্ছি, কারণ এটাই হবে। তোমরা আরম্ভ করতে থাকো অঙ্ক। তো দেখো একবার রিডিং মেনে নিই। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটাই বলে দিয়েছে তোমার বিজনেস ইনকাম, পরিষ্কারভাবে বলে দিয়েছে। আচ্ছা, ভদ্রলোকটার নাম কি ছিল? ভদ্রলোকের নাম ছিল মিস্টার ম্যাথিউ। মিস্টার ম্যাথিউ। তার মানে তোমরা যখন অঙ্কটা করবে উপরে তো নিশ্চয়ই লিখে নিতেই পারবে। উপরে লিখে নিতেই পারবে তোমার কি লিখবে। আচ্ছা ভালো কথা, কোশ্চেনটায় কি বের করতে বলেছিল এটা পড়াটা খুব জরুরি। কোশ্চেনে কি বের করতে বলেছিল এটা পড়া আমাদের খুবই জরুরি। কোশ্চেনে বের করতে বলেছিল ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল ইনকাম। ঠিক, টোটাল ইনকাম বের করতে বলেছে আর ডিডাকশন বের করতে বলেছে। কি কি বের করতে বলেছে? স্যার টোটাল ইনকাম বের করতে বলেছে, আবার ডিডাকশনও বের করতে বলেছে। দুটোই করব, দুটোই করব। ওপরটাই এটা ডিডাকশন করে নেব। ঠিক আছে, স্যার টোটাল ইনকাম কোথায় করব? টোটাল ইনকাম করব, সব করব, কোনো চিন্তা করার ব্যাপার নেই। টোটাল ইনকামটা করব। এখানটা টোটাল ইনকাম করেছি, এখানটা নিচটা টোটাল ইনকাম করেছি। ঠিক আছে, নিচটা টোটাল ইনকাম করেছি। তো টোটাল ইনকাম হলো তোমাকে দাগ কাটতে হবে। ডিডাকশনে যেমন দাগ কাটতে হবে, টোটাল ইনকাম তোমাকে দাগ কাটতে হবে। ঠিক আছে, তো দেখো এটা মুছে দিচ্ছি, দাগটা কেমন কাটতে হবে। হয়ে গেল দাগ কাটা। এখানে লিখবো পার্টিকুলার। ঠিক আছে, এটা লিখবো রুপিস। তো উপরে লিখে নাও, উপরে কি লিখবে? উপরে কি লিখবে? লেখো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। এখানে লেখো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। এখানে লিখবে কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। ঠিক আছে, অফ মিস্টার ম্যাথিউ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। কি বললাম? কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার ম্যাথিউ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। এখানটা লিখবে। এখানে কি লিখবে? এখানে লিখবে কম্পিউটেশন অফ ডিডাকশন আন্ডার সেকশন 80 ডবল জি। কি বললাম? আন্ডার সেকশন 80 ডবল জি। Computation of deduction under section 80 double G of Mr. Matthew for the assessment year 2020-21। তো বুঝতে পারলে কোনটাই কি, এখানে কি বের করবে, এখানে কি বের করবে, উপরে লিখে নিলাম। ঠিক আছে তো? আচ্ছা এবার বলেছে বিজনেস থেকে ইনকাম করেছে 1,80,000। তো বিজনেস থেকে ইনকাম করেছে 1,80,000 এটা বলে দিয়েছে। আর কি বলেছে? ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট। ঠিক আছে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিল, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে 20,000 টাকা। তো এটা কোন হেডে যায়?
ফিক্সড ডিপোজিট ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিলাম সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছি, আমরা এটা ইনকাম ফ্রম আদার সোর্সে নিই। বিজনেস ইনকামটা নেব কোন হেডে? বিজনেস ইনকামটা নেব আমাদের বিজনেস প্রফেশনে। তার মানে এই যে দুটো জিনিস দিয়েছে এখান থেকেই তো আমরা তোমার কি গ্রস টোটাল ইনকাম বের করতে পারবো। আমি কি বললাম কিছুক্ষণ আগেই বললাম, কোনো অঙ্কে তোমাকে ডাইরেক্টলি গ্রস টোটাল ইনকাম বলে দেবে, কোনো অঙ্কে তোমাকে ইন্ডিভিজুয়ালি বলবে। এই অঙ্কটা ইন্ডিভিজুয়ালি বলেছে। তো ইন্ডিভিজুয়ালি কি কি দিয়েছে? প্রথমে বলেছে বিজনেস ইনকাম, তাহলে এটাকে কি লিখতে পারি? প্রফিট and gains of business and profession, of business and profession। কত টাকা বলেছে? বিজনেস ইনকাম কত বলেছে স্যার? বিজনেস ইনকাম 1,80,000, এখানে লিখলাম 1,80,000। আচ্ছা তারপর কি বলেছে? তারপর বলে দিয়েছে তোমার, তারপর কি বলবে? ইনকাম ফ্রম আদার সোর্স, এইমাত্র বললাম এটা ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে পড়ছে। আচ্ছা এখানে লিখে দাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্স। নামটা কি ছিল? ইনকাম ফ্রম আদার সোর্স, এটা ছিল ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট, ব্যাংক ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট। কত টাকা বলেছে? কত টাকা বলেছে? 20,000। আর কোনো ইনকামের কথা বলেনি, আর কোনো ইনকামের কথা বলেনি। গ্রস টোটাল ইনকাম করতে গেলে আমাকে 5টা হেড যোগ করলে হয় গ্রস টোটাল ইনকাম। সেই 5টা হেডের মধ্যে এখানে দুটো হেড বলে দিয়েছে, তো এই দুটো হেডের যোগফল কত হচ্ছে? 2 লাখ টাকা। এটা হচ্ছে তোমার গ্রস টোটাল ইনকাম। কি হলো? এটাই হচ্ছে তোমার গ্রস টোটাল ইনকাম। তো এখান থেকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইন বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না, কারণ আমাকে এই গ্রস টোটাল ইনকামের মধ্যে শর্ট টার্ম লং টার্ম ছিল না, তো ওটা নেই অঙ্কে, বাদ দিয়ে দিলাম। এরপর কি বাদ দিতে হয়? এর থেকে মাইনাস করতে হয় ডিডাকশন। কি মাইনাস করব? ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80U। 80C থেকে 80U এর মধ্যে যত ডিডাকশন, সব ডিডাকশন বাদ দেব, যত ডিডাকশন আছে সব ডিডাকশন বাদ দেব। ঠিক আছে? তো এখানে কি কি ডিডাকশন দিতে স্যার? এখানে একটা ডিডাকশন দেখতে পাচ্ছি আন্ডার সেকশন 80CCC। তো 80CCC কত দিয়েছে? 30,000 টাকা, 30,000 টাকা। তো এখানে 2 লাখ থেকে 30,000 টাকা বাদ দিই। ঠিক আছে তো? আচ্ছা তো মোটামুটি টোটাল ইনকাম করতে গেলে সাজানো, যে যতটা বুঝতেই পেরেছো আশা করি, যতটা সাজানো করে সাজিয়ে নিই। আচ্ছা এখানে দেখি কি বলে? 25% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। আচ্ছা আমি যদি তোমাদের বলি, বলো দেখি অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কি করে বের করতে হয়? অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কি করে বের করতে হয়? তো দেখো এখানে লিখে দিচ্ছি, এখানে লিখছি অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। কি করে বের করব অ্যাডজাস্টেড টোটাল ইনকাম? অ্যাডজাস্টেড টোটাল ইনকাম কি করে বের করলাম? আগের অঙ্কটা স্যার গ্রস টোটাল ইনকাম থেকে আপনি ডিডাকশন বাদ দিয়েছেন। গ্রস টোটাল ইনকাম কত ছিল? এই অঙ্কে গ্রস টোটাল ইনকাম ছিল 2 লাখ টাকা। এই অঙ্কে জিটিআই থেকে বাদ দেব আমরা ডিডাকশন, জিটিআই থেকে আমরা ডিডাকশন বাদ দেব, জিটিআই থেকে ডিডাকশন বাদ দেব। তো জিটিআই কত? জিটিআই বেরিয়েছে 2 লাখ টাকা, তার থেকে ডিডাকশন কত আছে? ডিডাকশন 30,000 টাকা, ডিডাকশন 30,000। আর কি কোনো ডিডাকশন বলেছে এই অঙ্কে? স্যার আর তো কোনো ডিডাকশন বলেনি। তার মানে আমরা কি শিখেছিলাম? অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বের করার ফর্মুলা হচ্ছে, নিয়ম হচ্ছে গ্রস টোটাল ইনকাম থেকে যত ডিডাকশন, সব ডিডাকশন বাদ দেব। এখানে যত ডিডাকশন আছে, একটা ডিডাকশন আছে 30,000 টাকা, সেই 30,000 টাকা বাদ দিলাম। তার মানে 2 লাখ থেকে 30,000 টাকা বাদ দিলে কত হচ্ছে? 1,70,000। এটাই হচ্ছে আমার অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। এবার তোমাদের প্রশ্ন হলো স্যার 80CCC টা কি? 80CC টা শিখেছি, 80G শিখেছি, 80CC আজকে শিখলাম, কিন্তু 80CCC তো শেখানি, তাহলে 80CCC তে কি আসে? যদিও টাকা বলে দিয়েছে আমরা টাকা লিখি, কিন্তু জিনিসটা জানতে চাই 80CCC এর মধ্যে কি আসে। আমরা এরপরে একটা ভিডিওতে বলবো 80CCC তে কি আসে, তবু আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও, একবার জাস্ট বলে দিচ্ছি। 80CCC তে কি আসে? দেখবে অনেকে না, দেখবে এলআইসির এখন পেনশন ফান্ড বেরিয়েছে, এলআইসির কিছু পেনশন ফান্ড বেরিয়েছে। কেউ যদি এলআইসির পেনশন ফান্ডে টাকা জমা দেয়, সেটা কিন্তু 80CCC তে আসে। স্যার এরকম পেনশন ফান্ডের নাম, আমি কয়েকটা পেনশন ফান্ডের নাম বলছি শোনো। নিউ জীবনধারা, নিউ জীবন অক্ষয়, কি বললাম? নিউ জীবনধারা, নিউ জীবন অক্ষয়, এরকম পেনশন ফান্ড আছে। এরা এই পেনশন ফান্ড গুলো কে চালু করেছে? এলআইসি কোম্পানি। এই সমস্ত পেনশন ফান্ডে কেউ যদি টাকা দেয়, আচ্ছা এখানে কিন্তু টাকাটা কিন্তু বছরে একবারই দিতে হয়, অ্যানুইটি প্ল্যান। ঠিক আছে? এখানে যদি কেউ টাকা দেয় তাহলে কিন্তু 80CCC ছাড় পাবে। স্যার আপনি যখন আগের দিন যখন 80C করেছিলেন, তখন কিন্তু নিউ জীবনধারা, নিউ জীবন অক্ষয় করেছিলেন। হ্যাঁ 80C তেও কিন্তু নিউ জীবনধারা, নিউ জীবন অক্ষয় আসে। তার মানে আমি এটাই বলতে চাইছি, কেউ যদি নিউ জীবনধারা, নিউ জীবন অক্ষয় 80C তে নেয়, তাহলে কিন্তু 80CCC তে নিতে পারবে না। আর যদি কেউ যদি এই ডিডাকশনটা যদি 80CCC তে নেয়, তাহলে 80C তে নেবে না।
তো একই ডিডাকশন দুই জায়গায় পাওয়া যায় না। এই নিউ জীবনধারা ধরো আজকে আমি নিউ জীবনধারা বা নিউ জীবন অক্ষয় মানে কোনো একটা জায়গায় আমি মানে পেনশন প্ল্যানটা করেছি মানে প্রতি বছর আমি একটা করে প্রিমিয়াম দিই, যত টাকা প্রিমিয়াম সেটা দিই। তাহলে আমি দেখতে পাই কোন ধারায় ছাড় নিতে চাই, আমি কি 80 সিতে নিতে চাই নাকি 80 ট্রিপল সি নিতে চাই। যদি সিতে নিই তাহলে ট্রিপল সিতে পাবো না, আর যদি ট্রিপল সিতে নিই তাহলে সিতে পাবো না। মনে করা যাক আমি ধরো নিউ জীবনধারায় ধরো এবছর ধরো আমি পলিসিটা করেছি, ধরো প্রতি বছর আমাকে 40,000 টাকা করে প্রিমিয়াম দিতে হয়। তো আমি যদি সিতে নিই তাহলে ট্রিপল সিতে নেবো কি করে, যে কোনো একটা জায়গায় নেবো। তো এখানে বলে দিয়েছে ট্রিপল সি, তার মানে ট্রিপল সিতে কি লেখা আছে এই কথাটাই বলেছে, আর নতুন কিচ্ছু বলেনি, আর একটা লাইনও বলেনি, এটাই বলেছে। তো বুঝতে পারলে তাহলে কত হলো এখানে 1,70,000, তাহলে এই 1,70,000 এর উপর 25%, কত 1,70,000 এর উপর 25%। তো 1,70,000 এর উপর 25% করলে কত হয় 42,500 টাকা, ঠিক আছে 42,500 টাকা। এটা হয়ে গেল তোমার 25% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। 5,000 পার মান্থ মানে 12 মাসে কত হয়, এক বছরে 12 মাস, এক মাসে 5,000 হলে 12 মাসে 60,000 টাকা, ঠিক আছে। আর কি বলেছে রেন্ট পে, আচ্ছা দেখো কত টাকা করে রেন্ট পে করে এই ভদ্রলোক, রেন্ট পে মানে মিস্টার ম্যাথিউ রেন্ট পে করছে কত টাকা করে, বলছে 3,000 টাকা করে প্রতি মাসে রেন্ট পে করছে। তাহলে 3,000 টাকা করে রেন্ট পে করলে এক মাসে 3,000 হলে 12 মাসে 3,000 মাইনাস 12, এখানে কি দেবে মাইনাস 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। তো অ্যাডজাস্টেড টোটাল কত এটা 1,70,000, এই 1,70,000 এর উপর কত পার্সেন্ট 10%, কত পার্সেন্ট 10%। তাহলে দেখো 3,000 ইনটু 12 36,000, 36,000 মাইনাস 1,70,000 10% 17,000। তো 36,000 থেকে যখন 17,000 বাদ দিলে কত হচ্ছে 19,000। তো তোমরা নিজেরাই বলতে পারবে এই তিনটের মধ্যে ছোট কোনটা স্যার, এই তিনটের মধ্যে ছোট আমরা পরিষ্কারভাবে বলতে পারছি 19,000। তো 19,000 হলো 80 ডবল জি, 80 ডবল জি আমরা কত টাকা ছাড় পেলাম 19,000। তার মানে বুঝতে পারলে ডিডাকশনটা কমপ্লিট হলো, কিন্তু টোটাল ইনকাম কমপ্লিট হয়নি। টোটাল ইনকাম কি করে বের করতে হয়, টোটাল ইনকাম বের করার নিয়ম হচ্ছে গ্রস টোটাল ইনকাম থেকে সমস্ত ডিডাকশন বাদ দিতে হবে, সমস্ত ডিডাকশন 80 সি থেকে শুরু করে 80 ইউ অবধি। 80 সি তো এই অঙ্কে নেই, 80 ট্রিপল সি ছিল, 80 ট্রিপল সি না, ঠিক আছে। এবার এখানে কি বের করলাম, এখানে 80 ডবল জি ডিডাকশন বেরিয়েছে, এটাও নেব 80 ডবল জি। মাথায় রাখবে টোটাল ইনকাম বের করার সময় 80 ডবল জি নিলাম, কিন্তু যখন অ্যাডজাস্টেড ইনকাম করব তখন তো 80 ডবল জি নিই, কি করে নেব 80 ডবল জি কি করে নেব, 80 ডবল জি বের করতেই পারি না। তো বুঝতে পারলে 80 ডবল জি কত টাকা, এখানে 19,000 টাকা। তাহলে 2 লাখ টাকা থেকে 30,000 বাদ দিলে 1,70,000, 1,70,000 থেকে 19 বাদ দিলে 1,51,000। এটাই হচ্ছে আমার টোটাল ইনকাম, এটাই হয়ে গেল আমার টোটাল ইনকাম। তাহলে বুঝতে পারলে টোটাল ইনকাম কি করে বের করলাম। তো মাথায় রাখলে টোটাল ইনকাম বের করার সময় যত ডিডাকশন সব ডিডাকশন বাদ দেবে, 80 ডবল জি ডিডাকশন বাদ দেবে। কিন্তু যখন আমরা অ্যাডজাস্ট ইনকাম বের করব তখন কিন্তু 80 ডবল জি বাদ দিতে পারবো না। কি করে বাদ দেব, 80 ডবল জি জানেই না, 80 ডবল জি বের করার জন্যই তো তোমার এই অ্যাডজাস্ট ইনকাম বের করা হচ্ছে। তো আশা করি আমরা বুঝতে পারি একটু কেন। আচ্ছা আর একটা অঙ্ক করাবো, আর একটা অঙ্ক করালে 80 ডবল জি মোটামুটি শেষ, ঠিক আছে। তো আছে তো আরো অনেক অঙ্ক, কিন্তু আগে একটা অঙ্ক করালাম, এই একটা অঙ্ক, দুটো অঙ্ক আর এই একটা অঙ্ক করালে যে কোনো অঙ্ক পারা যাবে 80 ডবল জি। তো কি বলেছে তোমরা কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আশা করি কোশ্চেনটা দেখে নিয়েছো। দেখো আমি পড়ছি, বলেছে ইনকাম ফ্রম প্রফেশন দিয়ে দিয়েছে 1,80,000 টাকা, ঠিক আছে। প্রফেশন থেকে ইনকাম হয়েছে 1,80,000 টাকা, আদার সোর্স থেকে ইনকাম হয়েছে 40,000 টাকা। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলে দিয়েছে, তো তোমরা জানো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কি, আমরা আগের ক্লাসেই করেছি 80 সি, 80 সি তে কি শিখেছিলাম এলআইসি প্রিমিয়াম কোন হেরে যেত, এই এলআইসি প্রিমিয়ামের টাকা যদি এসএসসি দেয়, ঠিক আছে, এলআইসি প্রিমিয়াম যদি এসএসসি দেয় সেটা কোথায় যেত 80 সি তে যেত, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে পারচেজ অফ এনএসসি এটাও 80 সি তে যেত। হি হ্যাজ বিন লিভিং ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা, সে কলকাতায় একটা ভাড়া বাড়িতে বসবাস করে এবং প্রতি মাসে তাকে 3,000 টাকা করে ভাড়া দিতে হয়। Neither he nor his spouse or any of his children own any property in India, একই কথা বলেছে, তার নিজস্ব কোনো কলকাতা শহরে ভারতবর্ষে বাড়ি নেই, ঠিক আছে, তার স্পাউসেরও নেই, তার চিলড্রেনেরও নেই, ঠিক আছে। তোমাকে কি করতে বলেছে আন্ডার সেকশন 80 ডবল জি বের করতে বলেছে। তো দেখো করব কি করব, একদম ইজি জিনিস, একদম ইজি জিনিস। তো নতুন করে লেখার কিছু নেই, আমরা এই অ্যামাউন্ট গুলো মুছে দিচ্ছি, কারণ নতুন করে তো অঙ্কটা করব, ঠিক আছে। লেখাগুলো একই হবে, লেখা বুঝবো না, লেখাগুলো একই হবে, তাই আমরা লেখাটা বুঝবো না, ঠিক আছে। তো সব সময় 80 ডবল জি যদি করতে বলে
80 ডবল জি করতে বললে তোমরা সব সময় অ্যাডজাস্টেড টোটাল ইনকামটা আগে বের করে নেবে, ঠিক আছে? আগে বের না করলে তোমার কিছু না কিছু অসুবিধা হবে, কারণ দেখতেই পাচ্ছ প্রথমে লেখা আছে 25% অ্যাডজাস্টেড ইনকাম। তো অ্যাডজাস্টেড টোটাল ইনকাম যদি তুমি বের নাই করতে তাহলে করবে কি করে? তো অ্যাডজাস্টেড টোটাল ইনকাম আগে বের করে দাও, ঠিক আছে? তো এটা কি, এই হেডিংটা হচ্ছে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। কি লিখলাম এটা? অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। এটা হচ্ছে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, এটা আগে বের করে নিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে দেখো, আর একই কথা আরেকবার বলে দিই, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বের করতে গেলে প্রথমে তোমাকে গ্রস টোটাল ইনকাম বের করতে হবে। কোশ্চেনে বলে দিলে ভালো, না বলে দিলে বের করে নিতে হবে। এই অঙ্কে বলে দেয়নি, তোমাকে বের করে নেবে। কি কি বলেছে প্রথমে? 1 নম্বর হেডের ইনকাম বলেছে ইনকাম ফ্রম প্রফেশন। প্রফেশন থেকে কত টাকা ইনকাম করেছে এটা বলে দিয়েছে। ইনকাম ফ্রম প্রফেশন, প্রফেশন থেকে কত টাকা ইনকাম করেছে সেটা বলে দিয়েছে। প্রফেশন থেকে আমরা ইনকাম করেছি 1,80,000, এটা বলে দিয়েছে। প্রফেশন থেকে ইনকাম করেছি কত? 1,80,000 টাকা। আচ্ছা, আর কি বলেছে? ইনকাম ফ্রম আদার সোর্স। আদার সোর্স থেকে ইনকাম করেছে কত? 40,000 টাকা, এটাও বলে দিয়েছে। ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে? এটাও বলে দিয়েছে আদার সোর্স থেকে কত টাকা ইনকাম করেছে। আদার সোর্স থেকে ইনকাম করেছে 40,000 টাকা, ঠিক আছে? 40,000 টাকা। আর কোনো ইনকামের কথা বলেনি। আমাদের যে 5টা হেড আছে, 5টা হেডের মধ্যে দুটো হেড বলে দিয়েছে, আর কোনো হেড বলেনি। তার মানে যোগ করে কত হচ্ছে? যোগ করে হচ্ছে 2,20,000। এটাই হচ্ছে তোমার গ্রস টোটাল ইনকাম। কি হচ্ছে? এটাই হচ্ছে তোমার গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে? আচ্ছা, এর থেকে কি বাদ দিতাম? এর থেকে আমরা বাদ দিতাম ডিডাকশন, মাইনাস লিখছি ডিডাকশন। দেখো, ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80U। 80C থেকে 80U এর মধ্যে যত ডিডাকশন, সব ডিডাকশন বাদ যাবে। প্রথমে লিখি আন্ডার সেকশন 80C, ঠিক আছে? দেখা যাক 80C এর কোনো ডিডাকশন বলেছে কিনা। হ্যাঁ স্যার, এখানে 80C ডিডাকশন বলেছে। কি বলেছে? প্রথমে বলেছে এলআইসি প্রিমিয়াম। কি বলেছে? প্রথমেই বলে দিয়েছে তোমার এলআইসি প্রিমিয়াম। তো এখানে লিখছি, এটা আন্ডারলাইন করলাম, এখানে লিখছি এলআইসি প্রিমিয়াম। কি বলেছে? এলআইসি প্রিমিয়াম। 80C এর মধ্যে আছে এলআইসি প্রিমিয়াম। মনে করার চেষ্টা করো, এলআইসি প্রিমিয়ামের রুল কি বলেছিলাম? এলআইসি প্রিমিয়ামের রুল বলেছিলাম ম্যাক্সিমাম পলিসি ভ্যালুর ম্যাক্সিমাম 10% আসবে। কি বললাম? পলিসি ভ্যালু যত থাকবে তার ম্যাক্সিমাম 10% আসবে। এখানে পলিসি ভ্যালু 4 লাখ টাকা বলেছে, তো 4 লাখে 10% কত হয়? 40,000। ম্যাক্সিমাম 40,000 টাকা, 40,000 বেশি আসবেই না, এটা আমাদের এমটিসি তে লেখানো ছিল। তো এখানে কত টাকা প্রিমিয়াম দিয়েছে? ভদ্রলোকের নাম কি ছিল? মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন এলআইসি প্রিমিয়াম দিয়েছে 50,000 টাকা। আমি কি বললাম? ম্যাক্সিমাম কত আছে? 40,000। তো 50,000 তো আসবে না, ম্যাক্সিমাম 40,000। তার মানে এখানে ব্যাকেটে লিখে রাখো রেস্ট্রিক্টেড 10% of policy value, 10% of policy value, policy value 10% আসবে। তো পলিসি ভ্যালু 4 লাখ ছিল, 4 লাখের 10% কত হয়? 40,000 টাকা, ঠিক আছে? 40,000 টাকা, এখানে লিখলাম 40,000 টাকা। আর কি ছিল? আর ছিল পারচেজ অফ এনএসসি। এনএসসি পারচেজ করলেও 80C তে আসে, তো এখানে লিখলাম পারচেজ অফ এনএসসি, ঠিক আছে? এনএসসি পারচেজ করলে 80C তে আসবে। এনএসসি কত টাকা পারচেজ করেছে? 20,000 টাকা। তো এখানে 20,000 টাকা লিখে দিলাম। 40 আর 20 যোগ করে 60,000। তো 2,20,000 থেকে 60,000 বাদ দেবো। আমার গ্রস টোটাল ইনকাম ছিল 2,20,000 আর ডিডাকশন ছিল 60, বাদ দিয়ে কত হচ্ছে? 1,60,000, ঠিক আছে? 1,60,000। তো দেখো, তোমরা নিজেরা বুঝতেই পারছো, বারবার বলছি অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বের করতে গেলে গ্রস টোটাল ইনকাম থেকে ডিডাকশন বাদ দেবো, সমস্ত ডিডাকশন বাদ দেবো। আমরা যেহেতু 80 করছি তাই 80 বাদ দিতে পারবো, বাকিগুলো তো বাদ দেবো। 80 আগে অবধি, 80 আগে অবধি মানে জি অবধি বাদ দেবো। তো এখানে তো শুধু সি আছে, আর তো কোনো ডিডাকশনই নেই, তাই বাদ দিলাম, ঠিক আছে? 2,20,000 থেকে 60 বাদ দিয়ে কত হলো? 1,60,000 হয়ে গেল অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। তো 1,60,000 এর উপর কত? 25%। তো 1,60,000 এর 25% করলে কত হয়? 40,000, ঠিক আছে? 40,000। আচ্ছা, ঠিক আছে। 5,000 ইনটু 12, প্রতি মাসে 5,000 টাকা করে হলে এক বছরে কত হচ্ছে তোমার? 60,000 টাকা। 5,000 ইনটু 12 কত হচ্ছে? 60,000 টাকা, এটাও হয়ে গেল। আচ্ছা, আর কি বলেছে? রেন্ট পে, কত টাকা করে গাড়ি ভাড়া দাও? বাড়ি ভাড়া দিই আমরা 3,000 টাকা করে। 3,000 টাকা করে বাড়ি ভাড়া দিই। এক মাসে 3,000 টাকা হলে বছরে 60,000 টাকা, সরি, এক মাসে 3,000 টাকা হলে বছরে 36,000 টাকা বাড়ি ভাড়া দিই। মাইনাস 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। অ্যাডজাস্টেড টোটাল ইনকাম তো 1,60,000 বলেছি, তার 10%। 1,60,000 10% মানে 16,000, ঠিক আছে? তো 16,000, 36,000 থেকে 16,000 বাদ দিলে কত হয়? 20,000 টাকা। এই তিনটের মধ্যে ছোট কোনটা? এই তিনটের মধ্যে ছোট হচ্ছে 20,000 টাকা। তো 80 তে কত টাকা ছাড় পেলাম আমরা? 20,000 টাকা। দেখো কত ইজি অঙ্ক। তোমরা বলতেই পারো যতগুলো রিঅ্যাকশন করে সবচেয়ে এখন পর্যন্ত 80 সবচেয়ে ফেলা গেছে। তো
তোমরা বলতেই পারো 80 ডবল ডি হচ্ছে ফিজিক্যালি। তো মোটামুটি শেষ হয়ে গেল। তো মোটামুটি 80 ডবল ডি শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা কি করব, আমরা 80 ডি এর আন্ডারে যা যা আছে সব করানোর চেষ্টা করব। 80 ডি এর আন্ডারে মানে হ্যাঁ 80 ডি এর আন্ডারে 80 ডি তে মেডিক ক্লেম হয়, এখন অনেকেই মেডিক ক্লেম করে, মেডিক ক্লেম 80 ডি তে চলে আসে। 80 ডবল ডি তে চলে আসে কি হ্যান্ডিক্যাপ পারসনের মেডিকেল ট্রিটমেন্ট চলে আসে। আর 80 ডিডিপি তে কোনো স্পেসিফাইড ডিজিজ, ঠিক আছে, যেমন এইডস, ক্যান্সার, থ্যালাসেমিয়া, ঠিক আছে, এই সমস্ত রোগ চলে আসে। তো আমরা পরের ক্লাসে করব 80 ডি, 80 ডবল ডি আর 80 ডিডিপি, ঠিক আছে। ওর উপর সেরকম কোনো অঙ্ক আসে না, বাট নিয়মগুলো তোমাকে জানতে হবে। তো শেষ হয়ে গেল এটা।